আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা ভারতের জনঘনত্বের তারতম্য এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এখান থেকে তোমরা যেভাবে প্রশ্নটা পাবে, ভারতের জনঘনত্বের তারতম্যের কারণগুলি আলোচনা করো। তো এইভাবে প্রশ্নটা এলে কিভাবে সেটা আমরা পরীক্ষার খাতায় উপস্থাপন করব, সেটা যেমন আজকের ক্লাসে আমরা দেখে নেব, সেই সঙ্গে পুরো বিষয়টা আমরা একটু বুঝেও নেব। ক্লিয়ার? তাহলে চলো শুরু করি। তোমরা সবাই জানো প্রতিটা প্রশ্নের জন্য একটা ছোট্ট ভূমিকার প্রয়োজন থাকে। তো এই প্রশ্নের জন্য আমরা কিভাবে ভূমিকাটা ব্যবহার করব একটু দেখে নিই। ভারত জনবহুল দেশ হলেও এর জনঘনত্ব সর্বত্র সমান নয়। একেবারে সোজা একটা সেন্টেন্স বললাম, জনবহুল তা সত্ত্বেও এর জনঘনত্ব সব জায়গাতে সমান নয়। এর সঙ্গে আর একটা সেন্টেন্স আমরা ব্যবহার করব, কি এই বিষয়টাই একটু পরিষ্কার করে বলার চেষ্টা করব। কোথাও জনঘনত্ব অত্যন্ত বেশি, আবার কোথাও নেই বললেই চলে। কোনো জটিলতা নেই, পরিষ্কার নিশ্চয়ই বোঝা গেছে। এরপর আমরা মূল প্রশ্নে চলে যাব। মূল প্রশ্নের জন্য একটা হেডিং আমরা ব্যবহার করেছি, ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ। মূল প্রশ্নে চলে এলাম। এবারে দেখো, ভারতের জনঘনত্বের তারতম্য, যে সমস্ত কারণে এই তারতম্য দেখা যায়, সেই সমস্ত কারণগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। কিছু কারণ প্রাকৃতিক আর কিছু কারণ অপ্রাকৃতিক। তাই আমরা পয়েন্ট এনেছি প্রাকৃতিক কারণসমূহ, অর্থাৎ যে সমস্ত প্রাকৃতিক বিষয়গুলো এই তারতম্যের কাজ করে থাকে, জনঘনত্বের তারতম্যের কাজ করে থাকে বা তারতম্য ঘটিয়ে থাকে, সেই সমস্ত কারণগুলো প্রাকৃতিক কারণ রূপে বিবেচিত হয়। তাই তাদেরকে আমি একটা পার্টের মধ্যে নিয়ে চলে এসেছি। ক্লিয়ার? কিভাবে দিয়েছি? ক বলে একটা পয়েন্ট করেছি, প্রাকৃতিক কারণসমূহ। এবারে যতগুলো প্রাকৃতিক কারণ রয়েছে পরপর আমরা দিয়ে দেব, তারপরে আমরা অপ্রাকৃতিক কারণে যাব। ক্লিয়ার? তাহলে প্রাকৃতিক কারণসমূহে আমরা প্রথম যে প্রাকৃতিক কারণটিকে এনেছি সেটা হচ্ছে ভূপ্রকৃতি। এবারে আমরা দেখে নিই এই ভূপ্রকৃতি কিভাবে জনঘনত্বের তারতম্য ঘটাতে সাহায্য করেছে। এর জন্য আমরা কিভাবে পয়েন্টের ব্যাখ্যা করি দেখো। পাহাড় পর্বত ও মালভূমি অঞ্চলের তুলনায় সমভূমি অঞ্চলে লোকবসতি অধিক ঘন, বা অধিক বলেও তোমরা শেষ করতে পারো। একেবারে সাধারণ একটি কথা বললাম, পাহাড় পর্বত বা মালভূমির তুলনায় সমভূমি অঞ্চলে লোকবসতি অধিক হয়ে থাকে বা অধিক হয়। কেন অধিক হয়? আমরা এই পয়েন্টটার জন্য আরও একটা সাব পয়েন্ট বের করে আনলাম। কেনটা আমরা প্রথম ব্যাখ্যাতে দিইনি, এখানে একটু নতুনত্ব আনার জন্য আমরা কি করলাম, একটা নতুন পয়েন্ট বের করলাম ভূপ্রকৃতিরই কারণ হিসেবে। কারণ এখানে আমরা কি কারণে এটা ঘটে থাকে তার ব্যাখ্যা দিইনি, কারণে এসে আমরা সেটাকে দেব। কি সেই কারণ? সমভূমি কৃষিকাজ, শিল্প স্থাপন, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য প্রভৃতি
সমস্ত রকম বিষয়ের জন্যই, প্রভৃতি সমস্ত কাজের জন্য বা সমস্ত বিষয়ের জন্যই আদর্শ। তাই তো সমভূমি অঞ্চলে কৃষিকাজ করাও সহজ, শিল্প কারখানা গড়ে তোলাও সহজ, রাস্তাঘাট নির্মাণ অর্থাৎ যোগাযোগের ব্যবস্থা গড়ে তোলাও সহজ, ব্যবসা বাণিজ্য করা সহজ। তাহলে সমভূমি এই সমস্ত কাজের জন্যই আদর্শ। এবারে যেহেতু এখানে সমস্ত রকমেরই কাজ খুব সহজেই গড়ে তোলা যায় বা হয়ে থাকে, তাহলে এই জায়গাতে যে থাকবে তার জীবন ধারণ করাটা কি হবে? কঠিন হবে না সহজ হবে? অবশ্যই খুব সহজ। তাহলে যেহেতু আদর্শ, ফলে স্বাভাবিকভাবেই সমভূমি অঞ্চল জীবন ধারণের জন্য বা সমভূমি অঞ্চলে জীবন ধারণ করাও খুব সহজ হয়, তাই তো সব কিছুই যেহেতু খুব সহজ, ফলে এখানে যে বসবাস করবে সে সহজেই তার জীবন ধারণ করতে পারবে, তার সে কোনো না কোনো জীবিকা সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। এখানে একটা কথা বলি, জনঘনত্ব সেখানেই বেশি হবে যেখানে মানুষ তার জীবন ধারণ করতে পারবে সহজে, অতি সহজে সে তার জীবিকাকে বেছে নিতে পারবে, অর্থাৎ জীবন ধারণ করতে পারবে। সেই জায়গাতেই সে বসতি স্থাপন করবে, কোনো তার অসুবিধা হবে না। সমভূমিতে বিভিন্ন দিক দিয়ে এই সুযোগ রয়েছে, তাই স্বাভাবিকভাবেই এখানে লোকবসতির ঘনত্ব বেশি। ক্লিয়ার? এর জন্য একটা আমরা উদাহরণ দেব, তবে উদাহরণ হিসেবে না লিখে একটু অন্যভাবে দেব, কারণ আমরা কারণটাকে এমনভাবে শেষ করেছি সেই জায়গা থেকে এইভাবে দিলেই ভালো লাগবে। তাই হিমালয় পার্বত্য অঞ্চল, হিমালয় পর্বত বা দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের তুলনায় গাঙ্গেয় সমভূমি অঞ্চলের লোকবসতি অধিক হয়েছে বা অধিক। আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে এবং খুব সহজে আশা করছি মনে থাকবে তোমাদের। বোঝা গেছে? চলে যাই দ্বিতীয় পয়েন্ট, জলবায়ু। আমরা সবাই জানি প্রতিকূল জলবায়ু অঞ্চলের তুলনায় অনুকূল জলবায়ু অঞ্চল জীবন ধারণের জন্য, জীবনযাপনের জন্য ভালো, আদর্শ। কিন্তু এই প্রশ্নের জন্য আমরা কিভাবে পয়েন্টটাকে উপস্থাপন করব চলো একবার দেখে নিই। একদম সহজে একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা লিখব, প্রতিকূল জলবায়ু অঞ্চলের তুলনায় অনুকূল জলবায়ু অঞ্চলের লোকবসতি অধিক ঘন হয়। ক্লিয়ার? অধিক ঘন হয়, কিন্তু কেন হয় সেই পয়েন্টটা আমরা দিইনি, সেই কথাটা আমরা ওখানে বলিনি। কেন? আমরা একটা পয়েন্ট বের করে নিয়েছি কারণ হিসেবে। কারণের জায়গায় আমরা কি কারণে এই বিষয়টা ঘটে সেটা উল্লেখ করব। কিভাবে দেব? অধিক শৈত্য মানে ঠান্ডা, অধিক উষ্ণতা, অধিক বৃষ্টিপাত বা বৃষ্টিহীনতা অর্থাৎ যেখানে বৃষ্টিপাত একেবারেই হয় না। এই যে পয়েন্টগুলো আমি এখানে উল্লেখ করলাম, অধিক ঠান্ডা, অধিক উষ্ণতা, অধিক বৃষ্টিপাত বা বৃষ্টি হয় না, এইগুলো জীবনযাপনের জন্য মোটেই আদর্শ নয়, এটা আমরা সবাই জানি। সেই কথাটাই এখানে আমরা উল্লেখ করছি। অধিক শৈত্য, অধিক উষ্ণতা, অধিক বৃষ্টিপাত বা বৃষ্টিহীনতা জীবন ধারণের জন্য আদর্শ নয় বা অনুকূল নয়, যেটা ইচ্ছা লিখতে পারো। যেহেতু জীবন ধারণের জন্য অনুকূল নয়, তাহলে এরা কেমন পরিস্থিতি? প্রতিকূল পরিস্থিতি।
ক্লিয়ার? তাহলে যেহেতু তারা আদর্শ নয়, তাহলে স্বাভাবিকভাবেই প্রতিকূল পরিবেশে লোকবসতি কম হবে এবং অনুকূল পরিবেশে লোকবসতি বেশি হবে। এরপরে আমরা একটা উদাহরণের মাধ্যমে এই পয়েন্টটাকে পুরো ক্লিয়ার করে দেব। এই জায়গাটাকে এই অংশে আমরা কিছুটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, একদিকটা আলোচনা করেছি, শুধু প্রতিকূল অনুকূলের বিষয়টা আমরা আনিনি। উদাহরণে আমরা দুটো বিষয়কে এনে পুরো বিষয়টাকে কমপ্লিট করব। আগের পয়েন্টে তোমরা দেখেছো যেভাবে আমরা এখানে শেষ করলাম, তার সঙ্গে আমরা শুরু করব এইভাবে, যাতে বিষয়টা ঠিকঠাক হয়। তাই অধিক শৈত্যযুক্ত হিমালয় পার্বত্য অঞ্চলে বা অধিক উষ্ণ ও বৃষ্টিহীন রাজস্থানের মরু অঞ্চলে বা মরুভূমিতে লোকবসতি খুবই কম। ক্লিয়ার? তাই একটা উদাহরণের সাহায্যে বুঝিয়ে দিলাম, অধিক ঠান্ডার কারণে হিমালয় পার্বত্য অঞ্চলে, আবার অধিক উষ্ণ এবং বৃষ্টিহীন অবস্থার কারণে রাজস্থানের মরু অঞ্চলে লোকবসতি খুবই কম। ক্লিয়ার? এরপরে আমরা অনুকূলের বিষয়টাও দেখিয়ে দেব তার সঙ্গে। অপরদিকে অনুকূল জলবায়ুর কারণে বিহার, পশ্চিমবঙ্গ প্রভৃতি স্থানের লোকবসতি অধিক ঘন। আশা করছি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কিভাবে উপস্থাপন আমি করলাম। চলে যাই তৃতীয় পয়েন্টে, মৃত্তিকা। একই রকমভাবে এমনভাবে উপস্থাপন করব আমরা যাতে আমাদের কখনো ভুলে যাওয়ার বিষয় থাকবে না, অতি সহজে আমরা বিষয়টাকে উপস্থাপন করে দিতে পারবো অতি সহজ ভাষায়। মৃত্তিকাতেও ঠিক একই কথা লিখব। এখানে দুটো বিষয় তুলে ধরেছিলাম, এখানেও ঠিক তাই। অনুর্বর মৃত্তিকা অঞ্চলের তুলনায় উর্বর মৃত্তিকা অঞ্চলে জনবসতি অধিক ঘন হয়। বা জনবসতির ঘনত্ব অধিক হয়, যেভাবে হোক সেন্টেন্সটা তোমরা করে দিতে পারো, অসুবিধা কিছু নেই। কেন? এবারে এই কারণে আমরা সেটা উল্লেখ করব, এই বিষয়টা ক্লিয়ার করব। কিভাবে? উর্বর মৃত্তিকা কি কারণে ভালো? উর্বর মৃত্তিকা কৃষি কাজের জন্য আদর্শ, এটা আমরা সবাই জানি। যেহেতু কৃষিকাজের জন্য আদর্শ, তাই কৃষির উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা উর্বর মৃত্তিকা অঞ্চলে খুবই সহজসাধ্য। ক্লিয়ার? ফলে ওই অঞ্চলে জীবনযাপন বা জীবন নির্বাহ করা অতি সহজ হয়। ক্লিয়ার? যেখানে আমাদের জীবনযাপন করা বা জীবিকা করার সুযোগ থাকে, অতি সহজে আমরা জীবনযাপন করতে পারবো, সেই জায়গাতেই মানুষ কী হবে? জড়ো হবে এবং বসতি স্থাপন করবে। এখানে যেহেতু কৃষির উপর নির্ভর করে সহজেই জীবিকা নির্বাহ করা সম্ভব হয়, জীবনযাপন করা সম্ভব হয়, জীবন ধারণ করা সম্ভব হয়, যেটা ইচ্ছা তোমাদের লিখতে পারো, ফলে স্বাভাবিকভাবেই উর্বর মৃত্তিকা অঞ্চলে জনবসতি বেশি হবে। বোঝা গেছে? অতি সহজ হয়। এবার উদাহরণে আমরা পুরো বিষয়টা ক্লিয়ার করব। তাই উর্বর পলিমৃত্তিকাযুক্ত গাঙ্গেয় সমভূমি অঞ্চলে লোকবসতি অতি ঘন। অপরদিকে
ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত, ল্যাটেরাইট অনুর্বর, শব্দটা অনুর্বর আগে যোগ করে দেবে, অনুর্বর ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে লোকবসতি যথেষ্টই কম। পুরো বিষয়টা আমাদের কিন্তু এখানে আমরা ক্লিয়ার করে দিলাম, আশা করছি বোঝা গেছে। চতুর্থ পয়েন্ট, নদ নদী। একদম খুব সহজে বিষয়টাকে আমরা উপস্থাপন করে দিই। কীরকম ভাব? নদী তীরবর্তী অঞ্চল, নদী তীরবর্তী অঞ্চল স্বাভাবিকভাবেই হয় জনবহুল, স্বাভাবিকভাবে হয় জনবহুল, অর্থাৎ এখানে জনবসতির ঘনত্ব অনেক বেশি। পরে আমরা ব্যাখ্যা দেব কি কেন, তার জন্য আমরা পয়েন্ট এনেছি কারণ। কারণ নদী তীরবর্তী অঞ্চলে কি রয়েছে? উর্বর মৃত্তিকা। কারণ নদী তীরবর্তী অঞ্চলের মৃত্তিকা অত্যন্ত উর্বর। শুধু কি মৃত্তিকা উর্বর, আর কিছু সুযোগ সুবিধা নেই? অবশ্যই রয়েছে। নদী তীরবর্তী অঞ্চলের মৃত্তিকা অত্যন্ত উর্বর, সেই সঙ্গে জলসেচ, পরিবহন, বিদ্যুৎ, জলবিদ্যুৎ উৎপাদন প্রভৃতিরও সুযোগ রয়েছে। তাহলে কি বললাম? নদী তীরবর্তী অঞ্চলের মৃত্তিকা অত্যন্ত উর্বর, আর উর্বর হওয়ার জন্য কি হচ্ছে? স্বাভাবিকভাবে এখানে কৃষিজ ফসল অনেক বেশি চাষ হয়, কিন্তু তার ব্যাখ্যা আর এখানে দেওয়ার দরকার নেই। কেন না, আমরা মৃত্তিকার আলোচনা এর আগের পয়েন্টেই করে দিয়েছি, সেখানে আমরা উর্বর মৃত্তিকার কথা বলে দিয়েছি। তাহলে উর্বর মৃত্তিকা অঞ্চলে কৃষিকাজ ভালো হয় বলেই আমরা দেখে নিয়েছি সেখানে স্বাভাবিকভাবেই লোকবসতি বেশি হয়। তাহলে নদীর তীরবর্তী অঞ্চলে সেই উর্বর মৃত্তিকা তো রয়েইছে, তার সঙ্গে সেখানে আর কী কী সুযোগ পাওয়া যাচ্ছে? সেই সঙ্গে জলসেচ, পরিবহনের সুযোগ সুবিধা, বিদ্যুৎ উৎপাদন প্রভৃতির সুযোগ সুবিধা থাকায় এখানে জীবন ধারণ করা সহজ, জীবন ধারণ করা সহজ হয়। এই অঞ্চলে জীবন ধারণ করা সহজ হয়। ক্লিয়ার? তাই বলে আমরা একটা উদাহরণ দেব, এবং এই উদাহরণের উপর নির্ভর করে আমাদের পুরো প্রশ্নটা কিন্তু ক্লিয়ার হবে। তাই আমরা উদাহরণ বলে না লিখে একটু অন্য পদ্ধতিতে উদাহরণটা আমরা ব্যবহার করছি, নিশ্চয়ই বুঝতে পারছো। তাই গঙ্গার তীরবর্তী অঞ্চল হয়েছে জনবহুল। ক্লিয়ার? একদম সহজে আমরা নদ নদী কীভাবে প্রভাব ফেলে তার ব্যাখ্যা দিয়ে দিলাম, আশা করছি বোঝা গেছে। চলে যাই খনিজ সম্পদ। একই রকমভাবে খনি কিভাবে প্রভাব ফেলছে সেইটুকু শুধু ব্যাখ্যা দেবো একদম সহজে। নদীর মতোই আমরা ব্যাখ্যাটাকে এখানে নিয়ে আসব। খনিজ সম্পদ যুক্ত অঞ্চল স্বাভাবিকভাবেই হয় জনবহুল। কি বললাম? খনিজ সম্পদযুক্ত অঞ্চল স্বাভাবিকভাবেই হয় জনবহুল। এখানে তোমাদেরকে একটা কথা বলে দিই যে আমাদের ভারতের খনিজ ভাণ্ডার কাকে বলা হয়? ছোট নাগপুর মালভূমি অঞ্চলকে। আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে যে জায়গাটাতে এই খনিজ সম্পদগুলো রয়েছে সেই অঞ্চলের জলবায়ু বলো, সেই অঞ্চলের মৃত্তিকা বলো খুব একটা সুখকর নয়, ভালো নয়, জীবনযাপনের উপযোগী নয়। কিন্তু তা সত্ত্বেও ওই জায়গাতে ঘনবসতি গড়ে উঠেছে, তার একটাই কারণ ওখানে প্রচুর খনিজ সম্পদ পাওয়া যায়।
তাহলে খনিজ সম্পদ যেখানে পাওয়া যাচ্ছে সেখানে জনবসতি গড়ে উঠেছে। কি কারণে? কারণটা কি? ওই একটাই কারণ, যে কোনো জায়গায় তোমার জনবসতি গড়ে ওঠার একটাই কারণ আমরা বলেছি কি, জীবনযাপনের সুবিধা বা জীবন ধারণের সুযোগ থাকতে হবে। এখানে কিভাবে হচ্ছে? খনিতে, আচ্ছা আরেকটু শব্দের সাথে যোগ করি, নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও, নানান প্রতিকূলতা থাকা সত্ত্বেও খনিতে কাজ করে জীবন ধারণ সহজ হয়। জীবনযাপন বা জীবন ধারণ সহজ হয়। খনিতে কাজ করে জীবনযাপন করা বা জীবন ধারণ করা সহজ হয় বা হয়েছে, তাই এখানে জনবসতি হয়েছে। কিন্তু সেখানে না লিখে আমরা এখানে কি করলাম, উদাহরণে এসে সেই বিষয়টাকে আমরা আনলাম। তাই উদাহরণ সহ এই বিষয়টাকে আমরা ব্যাখ্যা দিলাম। তাই রানীগঞ্জ, ঝরিয়া প্রভৃতি খনি অঞ্চল হয়েছে জনবহুল। ক্লিয়ার? এবার চলে যাই অপ্রাকৃতিক কারণসমূহ। দেখো, প্রাকৃতিক কারণে যেমন আমরা 5টা পয়েন্ট ব্যবহার করলাম, অপ্রাকৃতিক কারণেও এরকম অনেক কারণ রয়েছে। সমস্ত কারণগুলোকে যদি আমরা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি তাহলে অনেক বেশি সময় চলে যাবে। তাই আমাদের প্রশ্নের মান অনুযায়ী আমরা একটা সিস্টেমে পুরো প্রশ্নটার ব্যাখ্যা দিয়ে দেব। তো যাই হোক, আমরা প্রথমে আসি অপ্রাকৃতিক কারণের প্রথম পয়েন্ট হিসেবে আমরা কাকে এনেছি? শিল্প। এখানে আমরা বর্ণনাটাকে একটু অন্যরকমভাবে দেব। ওখানে একরকমভাবে দিয়েছি প্রাকৃতিক কারণে, এখানে বর্ণনাটাকে একটু অন্যভাবে দেব যাতে দ্রুততার সঙ্গে আমরা উত্তরটা শেষ করতে পারি। কিভাবে দেব? এর আগের পয়েন্ট কি ছিল? খনি। সেই পয়েন্টটাকে নিয়ে আসব। খনি অঞ্চলের মতোই শিল্পাঞ্চলেও খনিতে কি সুযোগ ছিল? খনিতে কাজ করার সুযোগ, অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ ছিল। শিল্পাঞ্চলেও ঠিক একই বিষয়টা ঘটে। নানান প্রতিকূলতা যাই থাক না কেন, খনিতে কাজ করে জীবনযাপনের সুযোগ পাওয়া যায়। যেমন এখানে ঠিক তেমন শিল্পে কাজ করে, শিল্পাঞ্চলে কোনো শিল্প কারখানায় কাজ করে জীবিকা অর্জনের সুযোগ পাওয়া যায়। সেই কথাটাই আমরা এখানে তুলব। খনির মতোই শিল্পাঞ্চলেও কর্মসংস্থানের সুযোগ থাকায়, সংস্থানের সুযোগ থাকায় স্বাভাবিকভাবেই শিল্পাঞ্চল হয় জনবহুল। বুঝতে নিশ্চয়ই কিছু অসুবিধা নেই, কারণ পয়েন্টকে আমরা একেবারে সহজে ব্যাখ্যা করেছি যে কর্মসংস্থানের এখানে সুযোগ পাওয়া যায় খনি অঞ্চলের মতোই, তাই এখানে শিল্পাঞ্চল হয় জনবহুল। একটা উদাহরণ দিয়ে দেব, যেমন জামশেদপুর শিল্পাঞ্চল। ঠিক আছে, যেমন জামশেদপুর শিল্পাঞ্চল হয়েছে জনবহুল। চলে যাই পরের পয়েন্টে, যোগাযোগ। অপ্রাকৃতিক কারণের মধ্যে একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে উন্নত যোগাযোগ। কিভাবে এর ব্যাখ্যা দেব? উন্নত যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে, উন্নত যোগাযোগের উপর বা যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়। যোগাযোগ ব্যবস্থা যদি খুব ভালো হয়, সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে কাজ করে আবার ফিরে আসা যাবে।
তাহলে যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভর করে কর্মসংস্থানের সুযোগ বেড়ে যায়, কারণ আমি যদি যোগাযোগ ব্যবস্থায় খুব ভালো থাকে আমি অনেক দূরে গিয়েও আমার জীবিকার কাজ করে আবার ফিরে আসতে পারবো। তাহলে উন্নত যোগাযোগ ব্যবস্থা কর্মসংস্থানের সুযোগকে বাড়িয়ে দেয়। তাই উন্নত যোগাযোগ যদি কোথাও থেকে থাকে, সেই জায়গায় শিল্প যদি নাও থাকে, খনি যদি নাও থাকে, মানুষ সেই জায়গাতে বসবাস করতে কোনো পিছপা হয় না। বোঝা গেল? উন্নত যোগাযোগের উপর কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পায়, ফলে স্বাভাবিকভাবেই উন্নত যোগাযোগযুক্ত অঞ্চলে লোকবসতি বা জনবসতির ঘনত্ব বেশি হয়। আশা করছি বোঝা গেছে যেটুকু বলেছি। যেমন উত্তর ভারতের সমভূমি অঞ্চল রেল, সড়ক এবং জল পরিবহন ব্যবস্থা। উত্তর ভারতের সমভূমি অঞ্চলে রেল, সড়ক, জলপথ পরিবহন অত্যন্ত উন্নত হওয়ায় ওই অংশটি বা ওই অঞ্চলটি জনবহুল অঞ্চলে পরিণত হয়েছে। উত্তর ভারতের সমভূমি অঞ্চল, সেখানে রেল, সড়ক জালের মতো বিছানো রয়েছে। মানুষ ইচ্ছে করলে এক জায়গা থেকে অতি সহজেই অন্য জায়গায় পৌঁছে যেতে পারে, ফলে তার কাজ করতে বহু দূরবর্তী স্থানে যেতেও কোনো অসুবিধে হয় না। ফলে মানুষ এখানে সহজেই বসবাস করছে এবং তার কর্মসংস্থানের সুযোগ সে পেয়ে যাচ্ছে। তাই স্বাভাবিকভাবেই উত্তর ভারতের সমভূমি অঞ্চল হয়েছে জনবহুল। ক্লিয়ার? লাস্ট পয়েন্ট, এখানে আমরা কিভাবে আনবো? আমি আগেই বলেছি অনেক পয়েন্ট রয়েছে, সব পয়েন্ট দিতে গেলে আমাদের পক্ষে প্রশ্ন শেষ করা সম্ভব হবে না। তাই আমরা 3 নম্বর পয়েন্টে আনলাম অন্যান্য বলে একটা পয়েন্ট এনেছি, দিয়ে এখানে আমরা কিভাবে ব্যাখ্যাটা দিচ্ছি। এছাড়াও, অর্থাৎ আগে যে বর্ণনাগুলো দিয়েছি যে পয়েন্টগুলোর, সেগুলো ছাড়াও শুধু নামগুলো আমরা ব্যবহার করছি ABCD করে। বন্দর অঞ্চল, পর্যটন কেন্দ্র, ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান, স্বাস্থ্যকেন্দ্র, শিক্ষাকেন্দ্র ইত্যাদি বা প্রভৃতি স্থানেও জনবসতির ঘনত্ব বেশি হয়। এর সঙ্গে আর একটা বিষয় আমরা দেব, এইগুলো ছাড়াও, তাছাড়াও বলে তাই পয়েন্টটা এনেছি, তাছাড়াও সরকারি নীতি যে অনুপ্রবেশ প্রভৃতি কারণেও কোনো কোনো স্থান জনবহুল অঞ্চলে পরিণত হয়েছে। একটু শেষেরটা ব্যাখ্যা করে দিই। তোমরা জানো বহু সময় দেশের সরকার বাধ্য হয়, প্রতিবেশী দেশে এমনই কিছু সমস্যা তৈরি হয়েছে সেখান থেকে জনগণকে আশ্রয় দিতে হয়, বাধ্য হয়, সেটা মানবিকতার কারণে। তো সেইভাবে যখন সেই দেশ থেকে শরণার্থীদেরকে নিয়ে আসা হয়, সরকারি নীতি মেনে তাদেরকে জায়গা দেওয়া হয়, সেই জায়গার জনঘনত্ব বেড়ে যায়। আবার অনেক সময় অজান্তেই বা না জানিয়েই বাইরের দেশ থেকে মানুষ লুকিয়ে
অনুপ্রবেশ করে যায়, অন্য দেশে প্রবেশ করে যায়। এই সমস্ত কারণেও কোনো অঞ্চল জনবহুল হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গের তাই সীমান্তবর্তী যে রাজ্য, আমাদের ভারতের সীমান্তবর্তী রাজ্য, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে যে সমস্ত রাজ্যগুলো যুক্ত আছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ, অসম, এই অনুপ্রবেশের সংখ্যা অনেক বেশি। তাই এইগুলিতে তুলনামূলকভাবে জনবহুল অঞ্চলে পরিণত হয়েছে এই সমস্ত জায়গাগুলি। ক্লিয়ার? তো ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ আমরা আলোচনা করলাম। এর থেকে আর বেশি পয়েন্ট ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, কারণ তাহলে প্রশ্নটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।